আজকের এই ভিডিওটা একেবারেই খুব ইনফর্মাল মোডে এগোবে, আগেই বলে রাখলাম। গতানুগতিক যে ছকে আমি ভিডিও বানাই তার থেকে অনেকটা অন্যরকম হবে আজকের এই ভিডিও। আশা করি এনজয় করবেন। টপিক যখন দার্জিলিং আর ক্যামেরা হাতে যখন রিতম, তখন খুব একটা খারাপ কিছু আউটপুট প্রোডাক্ট হবে বলে মনে হয় না। চলুন রওনা হওয়া যাক। এনজেপি থেকে সেদিন যখন আমাদের ওয়াগানার গাড়ি ছাড়লো, আমি একা ছিলাম না, ছিল আমার এক বন্ধুও, যে আমার এবারের সফর সঙ্গী। হাতে 3 দিনের ছুটি ছিল, দুই বন্ধুর প্রায় 6 মাস দেখা হয়নি, তাই ভাবলাম রিইউনিয়নের জন্য সব থেকে ভালো জায়গা হতে পারে নর্থ বেঙ্গল, এবং স্পেসিফিক্যালি যদি সেই ট্রিপ শুরু হয় দার্জিলিং থেকে। শেষ 2 বছর ধরে দার্জিলিং নিয়ে বহু কাজ আপনাদের সামনে রেখেছি। কখনো কোনো সুপার লাক্সারি হোটেল ঘুরিয়ে দেখিয়েছি, কখনো কোনো ভালো রিসর্ট, কখনো মল রোডের কাছাকাছি থাকবার মতো ভালো অপশনস, এবং ধরতে পারেন সেই লিস্টেই আজকে একটি নতুন বাজেট আস্তানা অ্যাড হতে চলেছে। হ্যাঁ, আগে থেকেই বলে রাখি, এটার ইম্প্যাক্টটা তাদের মধ্যে বেশি পড়বে যারা বাজেট হোটেল বা বাজেট হোমস্টে খুঁজছেন। যারা লাক্সারি হোটেল পছন্দ করেন, লাক্সারি স্টে দেখতে ভালোবাসেন, সে নিয়ে তো কাজ প্রচুর আছেই। আমার চ্যানেলেই গোটা 10 ভিডিও পাবেন। আজকের ভিডিওটা রইল সেই সমস্ত মানুষের জন্য যাদের কোনো কারণে মাসের মাঝখানে বা মাসের শেষে হঠাৎ দার্জিলিং যেতে ইচ্ছে করছে, ট্রেনের টিকিট পাচ্ছেন কিন্তু বাজেট একটু কম। ইচ্ছে আছে পার ডে 2000 টাকার মধ্যে কোনো যদি দার্জিলিং মল রোডের কাছে হোটেল পাওয়া যায়। আজকে তাদের কথা মাথায় রেখে ভিডিওটি বানানো। আর রাস্তা কতটা ভালো সেটা তো আর বলবার প্রয়োজন পড়ছে না। সবথেকে ভালো সুখবর যেটা আপনাদের দেয়ার সেটা হচ্ছে রোহিণীর রাস্তা জানুয়ারির শুরু থেকেই কিন্তু আবার তার নর্মাল ফর্মে ফিরে গেছে। শেষ 3-4 মাস বড্ড ঝক্কি হচ্ছিল দার্জিলিং ওঠার জন্য, অনেকটা ঘুরে ঘুরে ওপরে উঠতে হচ্ছিল, যার জন্য গাড়ির ভাড়াও বেশি পড়ছিল খানিক ক্ষেত্রে। তবে আর সেই ঝঞ্ঝাট নেই। আমরা দুই বন্ধু হিমেল পরশ গায়ে মেখে এগিয়ে চললাম স্বপ্নের পাহাড় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিছুটা স্বাচ্ছন্দ্য কিনে নেয়ার জন্য আমরা এই ক্ষেত্রে একটি রিজার্ভ গাড়ি নিয়েছিলাম বটে, তবে দার্জিলিং এমন জায়গা যেখানে আজও সত্যিই খুব কম খরচে পৌঁছে যাওয়া যায়। যেরকম ধরুন সরকারি যে বাসগুলো, সেগুলোর বাস ভাড়া বোধ হয় এখনও 110-120 টাকা প্রতিজন করে। শিলিগুড়ি থেকে একদম দার্জিলিং সরাসরি পৌঁছে দেয় আপনাদের। সময়ও যে খুব একটা বেশি নেয় তা নয়, এবং জার্নিও বেশ কমফোর্টেবল। এরকম অফ সিজনে যারা দার্জিলিংয়ে যান আর কি, মোটামুটি ফেব্রুয়ারির সময়, পরীক্ষার মরশুমে, যখন বাঙালি পর্যটক পাহাড়ে কম, তখন ছোটোখাটো ওয়াগানার গাড়ি আপনাদের দরদাম করলে 2200 থেকে 2500 টাকাতেও দার্জিলিং ছেড়ে দেয়। এর বাদে শেয়ার গাড়ি তো আছেই, তাই অপশান প্রচুর। এতদিন পরে আবার যখন আমরা দার্জিলিং আসছি, শেষমেশ রোহিণী দিয়ে ওঠার সুযোগ হলো। এতদিন আপনারা জানেন রোহিণীর রাস্তা বন্ধ ছিল। এই 2রা জানুয়ারি থেকে আবার রোহিণীর রাস্তা ফুললি ফাংশনাল। আমরা এসে দাঁড়িয়েছি এই ম্যাজিক্যাল আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টটিতে। আমাদের আরও দার্জিলিং পৌঁছতে ঘন্টা 2 সময় নিতে পারে। খুবই সুন্দর পরিবেশ আজকে, এখানে ঝলমলে ওয়েদার। আমরা এই ছোট ওয়াগানার গাড়িটি করে যাচ্ছি। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এখন এই সময় যারা দার্জিলিং আসছেন, আবহাওয়া নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকে। আমিও ভাবছিলাম বোধহয় কলকাতার ঠান্ডা দেখে বোধহয় কি বিরাট ঠান্ডাটা হবে, তবে বিশ্বাস করুন এখন এই সকালের সময়টাই কিন্তু আমাদের ওখানে বসন্তের মতো ওয়েদার আর কি। অ্যাটলিস্ট কার্শিয়াংয়ে তো দারুণ কমফোর্টেবল ওয়েদার। এক ফোঁটাও যে তীব্র যে ঠান্ডা বা একটা অস্বস্তিকর ঠান্ডা, সেই রকম কিছু বোধ হচ্ছে না, এবং তার পিছনে কারণ বোধহয় এইরকম ঝলমলে আবহাওয়া। অপূর্ব লাগছে পাহাড়ের ঢাল থেকে। আপনাদের একটু আশপাশের কি দেখতে পাচ্ছি দেখাই। নিচে চা বাগান, ভ্যালি, গাড়িগুলো চলে যাচ্ছে। কি অপূর্ব লাগছে আশপাশটা। এত ক্ল্যারিটি এই জায়গাটায় খুব কমই পাওয়া যায়। এমনকি নিচে দূরে যে শিলিগুড়ির টাউন, নদী, সব কিছু দেখতে পাচ্ছি আমরা। আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে খানিকটা ওপরে উঠে এসে এই জায়গাটিতে আমরা একটা ব্রেক নিলাম। পদাতিক এক্সপ্রেস থেকে নামবার পর থেকে সেভাবে খাবার কিছু সুযোগ হয়নি। এখন ঘড়িতে বেজে গেছে 12টা 15। দার্জিলিং পৌঁছতে পৌঁছতে কম বেশি 2:30 তো হবেই।
তাই এখানে একটু মোমো, বাই নুডলস এসব খেয়ে নিই। পাহাড়ে উঠবার সময় তো এরকম অনেক জায়গায় স্টপ নিয়েছি, বাট এই জায়গাটাকে খুব অন্যরকম লাগলো। মনে হচ্ছে যেন ছোটোখাটো কোনো রিসর্টে এসে দাঁড়িয়েছে, রিসর্ট উইথ আ ভিউ অফ দ্য মাউন্টেন্স। কি সুন্দর ভিউ দেখুন এই জায়গাটি থেকে। ভাই বারবারই খাওয়ার ছবি তুলিস না। খা না তোর মতো। কেন ভাই খাওয়ার ছবিটা তুলতে হবে? তুলতে হবে। ক্যান্ডিড টেক। কি ভাবছিলেন বন্ধুকে ইন্ট্রোডিউস করার সময় কোনো দারুণ সিনেম্যাটিক শট দেব? আরে বন্ধু বলে কথা, মুখের কাছে ক্যামেরা ধরলেই এই হচ্ছে আসল এক্সপ্রেশন। নিজের বন্ধু বলে ছেড়ে দিল, খাবার সময় বিরক্ত করলে লোকে যে কী বিরক্ত হয় তার প্রমাণ সুপ্রচিতের এই এক্সপ্রেশনটা। যাই হোক, আমরা ক্রস করছি আমাদের চেনা পাহাড় কার্শিয়াং। কার্শিয়াংয়ে এতবার এসছি, এতবার থেকেছি, এখনও যখনই প্রথমবার এই টাওয়ারটা চোখে পড়ে না, একটা আলাদাই মনে এক্সাইটমেন্ট জেনারেটেড হয়। পাহাড়ের জানেন এই মজা, কখনো রোদ, কখনো মেঘলা আবহাওয়া, আর শীতলতার পারদও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকলো যখন আমরা কার্শিয়াং ছেড়ে টুং সোনাদার দিকে এগোতে থাকলাম। কি অপূর্ব ল্যান্ডস্কেপটা দেখুন। ক্যামেরাও কিছু কিছু ল্যান্ডস্কেপের সঙ্গে জাস্টিস করতে পারে না। শিলিগুড়ি বা এনজেপি থেকে দার্জিলিং ওঠার রাস্তাটা এত সুন্দর, আপনি সারা জীবনে এই টু অ্যান্ড ফ্রো জার্নিটা 300-400 বার করে ফেললেও একেবারের জন্যও বোর হবেন না। শুধু ওই বটলনেক, ট্রাফিক জ্যাম এগুলোকে যদি কোনোভাবে কাটিয়ে ওঠা যায়, সারা ভারতবর্ষের পাহাড়ে ওঠার যে কটা রাস্তা আছে সব থেকে ম্যাজিক বোধহয় লুকিয়ে আছে এই রাস্তাটিতেই। আর কি ভিডিওটা ভালো লাগছে তো? প্রায় 7 মিনিট দেখে ফেললেন, না লাইক করেছেন, না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আমরা তো প্রায় টুং সোনাদা হয়ে দার্জিলিং পৌঁছেই গেলাম, আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? দার্জিলিং তো কমবার আসিনি, তবে এইবারে যে রাস্তাটি দিয়ে মূল দার্জিলিং টাউনে ঢুকছি সেটা একেবারেই আমার কাছে নতুন। অনেক সময় এই রাস্তাটি দিয়ে নেমেছি ঠিকই, এটা হচ্ছে জলপাহাড় ক্যান্টনমেন্টের রাস্তা আর কি। আমরা আজকে যে হোমস্টেটিতে গিয়ে থাকবো সেটা আপনারা যারা চেনেন একটু বলে দিই লোকেশনটা। ধরুন আপনি দার্জিলিং চৌরাস্তায় পৌঁছলেন ফাউন্টেনের কাছে, ফাউন্টেন থেকে ঘোড়া রাস্তা বলের দিক থেকে যে রাস্তাটা ঢুকে যায় সেখান থেকে এই হোমস্টেটি ওই 300-350 মিটার মতো, পায়ে হেঁটে মিনিট 4-5 লাগতে পারে। আপার টুংসুং রোডে এই হোমস্টেটি অবস্থিত। হোমস্টেটির নাম রূপকথা হোমস্টে। হোমস্টের দাদা আমার সঙ্গেই আছে, উনি আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, কারণ আমাদের পক্ষে দুটো অপশান ছিল। একটা হচ্ছে যদি আমরা ওই যেরকম সব সময় করে থাকি ভানুভবন বা ওই কেভেন্টার্সের সার্কেলটায় নেমে যাওয়া, সেখান থেকে হেঁটে যাওয়া। তবে যেহেতু হোমস্টের সামনে অবধি গাড়ি যায়, তাহলে ওই ঝামেলাটা করে তো কোনো লাভ নেই, আবার পোর্টার ডাকা, ভারী লাগেজ টেনে টেনে ওঠা। তো উনি আমাদের এই জলপাহাড়ের রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছেন। এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু সরাসরি আমরা হোমস্টের সামনে গিয়ে নামবো। আরেকটা কথা বলে দিই, যারা এই হোমস্টেটিতে রুম নেবেন, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, আপনাদের থাকবার ইচ্ছে হয়, দাদার সঙ্গেই যোগাযোগ করবেন। এখানে তো বুঝতে পারছেন লোকাল সিন্ডিকেটের ব্যাপার আছে, তো ওই সিন্ডিকেটের যারা গাড়ি তারাই হোমস্টে অবধি যায়। জলপাহাড় ক্যান্টনমেন্ট থেকে আলুবাড়ি হয়ে এই যে রাস্তাটি দার্জিলিং মল রোডের কাছে গিয়ে পৌঁছয়, এটা দিয়ে গেলে ওভারঅল আপনাদের 30-40 মিনিট সেভ হবে, কারণ এই রাস্তাটিতে একেবারেই ট্রাফিক থাকে না। জোরবাংলো, ঘুম, দার্জিলিং টয় ট্রেন স্টেশনের আশপাশের ভিড়ভাট্টাকে অ্যাভয়েড করে সরাসরি পৌঁছে যেতে পারেন। তবে হ্যাঁ, এটাই ঠিক যে প্রথমবার পাহাড়ের বাঁক দিয়ে দার্জিলিংকে দেখার মুগ্ধতাটা এই রাস্তায় আপনারা মিস করবেন। তবে হ্যাঁ, এটাও কিন্তু ঠিক, লোকাল সিন্ডিকেটের গাড়ি না হলে এই রাস্তায় ওনারা সরাসরি যেতে চাইবেন না। পৌঁছে গেলাম আমাদের এবারে থাকবার যে হোমস্টেটিতে। অনেক দিন পরে দার্জিলিংয়ে এসে একটি হোমস্টেতে থাকছি, এবং অ্যাকচুয়ালি একটা বাজেট স্টে।
আমাকে অনেকে বলেন রিতম তোমার ভিডিওয়ে যে দেখানো হোটেলগুলি সেগুলো ভালো তো লাগে, বাট সব সময় সাধ্য হয় না থাকবার। পার ডে 8,000, 10,000, 6,000 দিয়ে কতজন মানুষই থাকতে পারে বলুন? তো যাদের একটু বাজেটটা টাইট কিন্তু মল রোডের কাছাকাছি থাকতে চাইছেন এবং এমন একটি জায়গায় থাকতে চাইছেন যেখানে সামনে অবধি গাড়ি আসে, তাদের কথা মাথায় রেখে এইবারের এই ছোট্ট প্রতিবেদন। আপনাদের আশপাশটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আপার টুংসুং রোড। এখান থেকে সামনে গিয়ে এখানে এই রাস্তা ধরেই আর কি আমরা যদি এগিয়ে যাই আমরা পেয়ে যাব হচ্ছে দার্জিলিং মল রোডের কানেক্টিভিটি। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের হোমস্টেতে। এই ময়ূর হোটেল ফুডিং অ্যান্ড লজিংয়ের ডান দিকে হচ্ছে এই রূপকথা হোমস্টের এন্ট্রি। এই সামনের কিছুটা গিয়ে আর কি একটা 3 মাথার মুখ মতো পড়ে, যেখান থেকে এই আপার টুংসুং রোড, লোয়ার টুংসুং রোড এবং জাকির হোসেন রোড ভেঙে যায়। এই জায়গাটা প্রচুর বাজেট হোটেল আছে, তার মধ্যে আমরা যে মানে হোমস্টেটিতে এসে থেকেছি, এনারা শুধু রুমও দেয়, আবার রুম প্লাস ফুডেও প্যাকেজ সেল করে। শুধু বলে রাখি মানে এখানের যে রুম, ভিউ রুম, অফ সিজনে অনেক সময় ওনারা 1500 টাকাতেও দিয়ে দেয় শুধু রুম। আর দুজন কাপেল থাকলে মোটামুটি 1300-1500 টাকায় খাবার নিয়ে আপনারা পার পারসন পার ডেতে অ্যাকোমোডেশন পাবেন। তো এই ঠিক হোমস্টেতে ঢোকার আগে বাঁদিকে আবার ছোটোখাটো খাবার দোকান আছে, গ্রসারি জিনিস পাবেন, জলের বোতল টোতল যদি কেনার প্রয়োজন পড়ে, এমনকি চিপস বিস্কুট সব কিছু আছে। নিচে একটা স্যালন আছে। বাহ শুভ্রজিৎ, চুলদারি কাটবি নাকি? এই নিচেই স্যালন আছে। চলো চলো দাদা। দেখুন বুঝতেই পারছেন বাজেট প্রপার্টি। এই যে প্রপার্টি, এখানের এক্সটিরিয়ার্স বা এই সিঁড়ির রাস্তা, চলন পথ, এগুলো কিন্তু দারুণ অ্যাপিলিং একেবারেই নয়। আমি আগেই শুরু থেকে বলছি, আমি এখানে ওনাদের প্রমোশনে এসছে মানে এটা তো বলবো না যে এটা আপনার ঢোকার পরেই ক্যানোপি বুটিক বা অলিভ হোটেলের মতো মনে হবে। বাজেট প্রপার্টি, বোথ প্রোজ অ্যান্ড কনস আছে। একটা কন যেরকম, এখানে আপনি লিফট পাবেন না। আমরা যে ভিউ রুমে থাকছি সেগুলো কিন্তু 4th ফ্লোরে, সিঁড়ি ভাঙতে হবে। তো এগুলো মাথায় রাখবেন। আর সব কিছু পারফেক্ট হলে এই দামে তো হতো না। তো আমরা যেখানে যাচ্ছি সেটা আগে দেখাই। দিস ইজ 2nd ফ্লোর। এখানে তোমাদের 3টে ঘর আছে দাদা। এখানে পার্শিয়াল ভিউ রুমস আছে আর একটা নন ভিউ রুম আছে। দাদাদের এই প্রপার্টিতে এন্ট্রি হচ্ছে এইখান থেকে। এই রূপকথা হোমস্টে দেখতে পাচ্ছ, এখানে 3টে রুম আছে দাদাদের। আর আমরা যাব 4th ফ্লোরে, আরও 2টো ফ্লোর ওপরে, সেখান থেকে আনঅবস্ট্রাক্টেড ভিউ পাওয়া যায়। এইটা হচ্ছে বসবার জায়গা দাদাদের হোমস্টের, খুবই সুন্দর। দাদা এই শীতের সময় যারা আসবেন, বলে দাও একটু ঠান্ডাকে প্রতিরোধ করার জন্য তোমরা কি ব্যবস্থা রেখেছো? ঠান্ডাকে প্রতিরোধ করার জন্য আপাতত গিজারের গরম জল সবসময় পাওয়া যাবে, 24 ঘন্টা পাবে। 24 ঘন্টা পাবে। আর রুম হিটার কি ফ্যাসিলিটি আছে তোমাদের এখানে বলে দাও। এক্সট্রা চার্জেবল। হ্যাঁ মানে সেটা কত করে নাও তাও রাফলি? 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার জন্য। কারণ এই যে আমরা সময়টিতে এসেছি জানুয়ারির, ধরুন এখন একদম মাঝামাঝি একটি সময়, এই সময়তে শুভ্রজিৎ ঘড়ি কত বলছে? 9 ডিগ্রি 8 ডিগ্রি। 9 ডিগ্রি। আর শুভ্রজিতের পোশাকটা দেখে মনে হচ্ছে 15 ডিগ্রি। ও প্যাকিং এর সময় পায়নি, যাই হোক ওকেও জ্যাকেট কিনতে বেরোতে হবে। এখান থেকে মল রোডটা কাছে, তাই অসুবিধা হবে না। এবং এখন একেবারেই রাশ নেই, বাঙালি টুরিস্টরা খুব কম পরিমাণে আসছে এখন, যেহেতু কোনো ছুটি ছাটা নেই। ওই জন্য এই সময়টায় খুব একটা অসুবিধাও হবে না। এখানে যে কোনো হোটেলেই রুম অনেক পরিমাণে অ্যাভেলেবেল। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেটা বলছি যে এই যে ওয়েদার চলছে, আপনি যে হোটেলেই থাকুন না কেন এই সময় কিন্তু আপনার রুম হিটারের প্রয়োজনীয়তা পড়বেই। তাতে বাড়তি খরচ হলেও আপনাকে নিয়ে থাকতে হবে। আমাদেরই এখন মনে হচ্ছে এই দুপুরের সময়টাতেই বেশ হাতগুলো জমে যাচ্ছে যেন। রাত্রিবেলা দেখাচ্ছে 2 থেকে 3 ডিগ্রিতে টেম্পারেচার নামবে। আমি যখন এখন এখানে এসছি, এখন ওই শুভ্রজিৎ যেরকম বললো 8 ডিগ্রি মতো। জানি না কি অপেক্ষা করছে রাত্রিবেলা, এই হিটার উড বি দ্য সেভিয়ার। চলো দাদা আমাদের রুমটা দেখে আসা যাক। দাদা যে দুটো অ্যামিনিটির কথা বললো তার বাদেও কিন্তু এখানে 24 আওয়ার্স আপনারা ওয়াইফাই পাবেন। আর যত উপরের ফ্লোরে উঠছি তত ভিউটা ভালো হতে হতে যাচ্ছে। এটা 3rd ফ্লোর, আমরা আরেকটা ফ্লোর ওপরে উঠবো। 4th ফ্লোর থেকে ভিউটা দুর্ধর্ষ ভিউ। নিচের ভ্যালিটা এত ভালোভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিকে ঘিরেই ভিউ রুমগুলি অনেকটা, একটা মানে এটাকে ভিউ পয়েন্ট কনসিডার করা যায়। সামনেটা এখান থেকে সানরাইজ দেখা যায়। ওকে, ওই কর্নারটা থেকে দাদা বলছে সানরাইজও দেখা যায়। যেদিকে চোখ মেলবেন গোটাটাই সবুজ ভ্যালি। কোনটা দাদা? যেটা মেঘে ঢাকা যায়। মেঘে ঢাকা। ওকে ওকে,
ওই কর্নারটাই হচ্ছে টাইগার হিলস। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরো রেঞ্জটা আপনি ক্লিয়ারলি হয়তো দেখতে পারবেন না, তার জন্য আপনাকে হেঁটে ওই অবজারভেটরি ভিউ পয়েন্টের দিকে যেতে হবে, সেটা আগেই খোলাখুলি বলে রাখছি। পার্শিয়াল ভিউ পাবেন, তবে এই আমি কিছু ছবি দেখাবো, জানি না এখন যে আবহাওয়া তাতে আকাশ কালকে কতটা কি পরিষ্কার পাবো না পাবো সে বিষয়টা বলা একটু চাপের, তবে অন্য যে স্নো ক্যাপ পিক সেগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। আচ্ছা, আমাদের এই হোমস্টের যে রুমটিতে আমরা থাকবো, একটি ভিউ রুম, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই রুমটায় ট্রিপল বেড আর কি, 3 জন মানুষ স্বাচ্ছন্দ্যে থাকা যায় সেরকমভাবেই এই হোমস্টের রুমটি সাজানো। এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, পরিষ্কার লিনেন্স, তারপর এখানে আপনি পাবেন হচ্ছে ফ্রেশ টাওয়েল, গায়ে যে কম্বল দেবেন সেগুলিতে কাভার পরানো, এটা ভীষণ প্রয়োজনীয়তা। এটা আমি কিন্তু দাদাকে সাজেস্ট করেছি এবং আমার সাজেশন শুনে উনি আপগ্রেডেশনগুলো করেছেন। উনিও নতুন শুরু করেছেন কাজ, তো এনি গুড সাজেশন ইজ অলওয়েজ হেল্পফুল। আমি ওনাকে বলেইছিলাম যে এই মিনিমাম হাইজিনের এই বিষয়গুলি মেনটেন করা উচিত। একটা মেডিমিক্সের সাবান দিয়েছে, এখানে একটা সাদা ফ্রেশ টাওয়েল আছে, 2টো বালিশ, এদিকে আরও এক্সট্রা 2টো বালিশ, এখানে টুকটাক লাগেজ রাখবার মতো জায়গা, এদিকে একটি আয়না, আর এইখানে হচ্ছে রুমটির সঙ্গে লাগোয়া টয়লেট। এখানে যেরকম দাদা বললেনই, আপনারা মানে গরম জলের ব্যবস্থা 24 ঘন্টা পাবেন, বেসিনেও গরম জল আসে, ওয়েস্টার্ন টয়লেট আছে, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম হয়ে থাকে, এবং ব্যবহার করার জন্য ওনারা স্লিপার দিয়েছেন। আর এই রুমটার যেটা মূল পাওনা সেটা হচ্ছে, যদি আপনি বারান্দাতে নাও যান, যদিও বারান্দাটা বেরিয়েই একদম অ্যাক্সেস করা যায়, এদিক থেকে যেরকম দাদা বলছিল টাইগার হিলস থেকে শুরু করে অন্যান্য সমস্ত এরিয়া দেখা যায়। আপনার যেটা মূল পাওনা, যদি আপনি জানলাটা আস্তে করে পর্দাগুলো সরান, ঘরের বসেই কিন্তু আশপাশের ভ্যালির একটা খুব সুন্দর ভিউ আছে। আচ্ছা, আপনাদের 2-3টে জিনিস এবার একটু বলে দিই, যেটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই হোমস্টেটি দেখে। তার মধ্যে কয়েকটা বলা হয়েও গেছে। গরম জলের ব্যবস্থা 24 ঘন্টা আছে, ওয়াইফাই পাবেন, গাড়ি সামনে অবধি আসে, লিফট নেই, পার্কিং নেই, এবং এটা পেট ফ্রেন্ডলি হোমস্টে নয়। এটা হচ্ছে বেসিক সামেশন। এইবার খরচের বিষয়টা নিশ্চয়ই মাথায় আসছে। আমাদের যে এই ঘরগুলি, এখানে মোটামুটি 3 জন থাকাই যায়, অনায়াসে থাকা যায়। 3 জন মানুষ যদি আপনারা রুম প্লাস ফুড নিয়ে থাকেন, পার পারসন খরচটা ওই 1200 টাকা মতো। এবার ফুড বলতে আপনি কি কি পাবেন, লাঞ্চটা বাদে যে অন্য মিলগুলি হচ্ছে, ডিনার পাবেন, পরের দিনের ব্রেকফাস্ট পাবেন, আর মর্নিং টি থাকে, তো এটা 1200 টাকা মোটামুটি খরচ পড়ে। এবং যদি এই রুমটিতে 2 জন থাকেন তাহলে খাওয়াগুলো একই হবে যেটা বললাম, এবং তারপরে টোটাল খরচটা পার পারসন দাঁড়াচ্ছে 1500 টাকা। আর যদি এমন কোনো রুমে আপনারা থাকেন যেখানে 4 জন মানুষও থাকা যায়, সেখানে বিষয়টি একই রকম, বাট খরচটা পার পারসন কমে যায় এবং নেমে দাঁড়ায় ওই 1100 টাকা মতো। এগুলো উইদাউট ডিসকাউন্ট রেটস। আমার ভিডিও থেকে দেখে দাদাকে ফোন করেছেন, অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে এই যে কোটেড রেটসগুলো বললাম, তার উপরও কিন্তু উনি খানিকটা ডিসকাউন্ট দেবেন অ্যাক্রস সিজন। যারা ধরুন শুধু থাকার জন্য রুমগুলি নেবেন, ফুড এনাদের থেকে নেবেন না, আপনি চাইতেই পারেন, সেক্ষেত্রে আপনার খরচ যেটা পড়বে সিজনে, এই রুমগুলি 2500 থেকে 2800 টাকার মধ্যে ঘরগুলি পাবেন। আর অফ সিজনে এই কোটের ট্যারিফের উপর 30 to 40% মতো অফার থাকে। তো আপনি কোন সময় আসছেন, উইকের কোন দিন আসছেন, ওনাদের অকুপেন্সি রেট কীরকম, তার উপর ডিসকাউন্টসটা ভ্যারি করতে পারে। নিচে এখানের এই যে হোমস্টেটির বুকিংয়ের নাম্বার বারবার আমি ফ্ল্যাশ করছি, একবার কথা বলে নেবেন। আমার সারা হোমস্টেটি ঘুরে সব থেকে ভালো লেগেছে এই 4th ফ্লোরের রুমগুলোই। হ্যাঁ, যাদের একটু সিঁড়ি ভাঙতে অসুবিধে তাদের আমি বলবো অ্যাভয়েড করা উচিত, তারা হয়তো 2nd ফ্লোরে থাকলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, দিনে বারবার 4 তলা ওঠা নামাটা হয়তো অসুবিধা হতে পারে। বাট যারা ইয়াং, যাদের ক্ষেত্রে সিঁড়ি ভাঙতে খুব একটা কোনো অসুবিধে নেই, ট্রাই স্টেইং ইন দি ভিউ রুমস, মানে ইউ ওয়ন্ট রিগ্রেট ইট। এবং দাদা আমাদের দেখাবে, শুধু তো কাঞ্চনজঙ্ঘা বলে নয়, দাদা তুমি বলছিলে এদিক থেকে নামচির 4 ধামের মন্দিরটাও দেখা যাচ্ছে। ওকে, ওই দিকে হ্যাঁ, ক্যামেরায় ধরা পড়বে না, ক্যামেরায় ধরা পড়ছে না, বাট আমি শিবজির মূর্তিটা দেখতে পাচ্ছি ওই কর্নারটা।
আর এদিক থেকে তুমি বলছিলে নাথুলা পাসের দিকে? নাথুলা পাস ওই পাহাড়টার ঠিক উপরে এই জায়গাটা, এই ওকে, জায়গাটা পুরো ওই নাথুলা পাসের রেঞ্জটা পুরো বোঝা যায়, কারণ একটা ভি শেপের একটা থাকে, পাহাড় আছে। ওইটা হচ্ছে Okay. নাথুলা পাস। মানে যেটা বোঝা যাচ্ছে আমরা সিকিমেরও একাংশ কিন্তু এই হোমস্টেটির ব্যালকনিতে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে রূপকথা হোমস্টের ফুড মেনু। ধরুন আপনার লাঞ্চ লাগলো বা ইভিনিং স্ন্যাক্স লাগলো, যেগুলো প্যাকেজের মধ্যে থাকে না, সেখানে কোন জিনিসের কি দাম একটু চোখ বুলিয়ে দেখে নিন। রুটি 10 টাকা পিস, ভেজ চাউমিন পেয়ে যাবেন 100 টাকায়, ব্ল্যাক টি 20, মিল্ক টি 30, কফি 30, এইরকম আর কি। টুকটাক যা খাবার প্রয়োজন, দুপুরে চিকেন মিল 200 টাকা, ফিশ মিল 200 টাকা, এগ থালি আর কি 150 টাকা করে। তো এটা হচ্ছে ওনাদের ইন হাউস মেনুর ডিটেলস। আর এখানে কিছু নিয়মাবলী দেয়া আছে। চেক ইন টাইম 11টা, চেক আউট টাইম 10টা। আমরা আজকে লাঞ্চটা এনাদের থেকেই করব। আমরা চিকেন মিল নিয়েছি, খেয়ে নিয়ে তারপর মেলে হাঁটতে যাব। আপনাদের 2-3টে জিনিস বলে দিই। দেখুন, আমি এখানে প্রমোশনে এসেছি মানেই আগাপস্তলা যে সব ভালো বলতে হবে তার কোনো দায় আমার নেই। আমি আগেই বলে দিই যে জিনিসগুলি এনাদের দুর্বলতা, সেগুলো আপনাদের জেনে বুকিং করা উচিত। সমস্যা মনে হয়েছে সেটা যদিও ওয়াইফাই ইউজ করলে অতটা হয়তো আপনারা ফিল করতে পারবেন না, বাট এখানে কিন্তু নেটওয়ার্ক গ্লিচ আছে। নেটওয়ার্ক রিসেপশন খুব একটা ভালো নয়, এবং অনেকের ক্ষেত্রে যেটা ডিল ব্রেকার হতে পারে সেটা হচ্ছে ল্যাক অফ কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমার কাছে ক্ল্যারিটি এবং পরিষ্কার থাকাটা অনেক বেশি প্রয়োজন। যারা বাজেটের মধ্যে ভালো অল্টারনেটিভ চান, খুঁজছেন, তারা এটিকে বেছে নিন। আমি কখনোই বলবো না এটা দার্জিলিংয়ের সেরা হোমস্টে, দার্জিলিংয়ের সেরা হোটেল, নট রিয়েলি সো। বাট হ্যাঁ, যদি 1000 টাকায় 1100 টাকায় খাবার নিয়ে এখানে থাকা হয়ে যায়, দুটো মানুষের 2000 টাকা বা 2200 টাকায় থাকা খাওয়া হয়ে যায়, তাহলে বলবো এটা খুব ভালো ডিল। মানে এখন যা খরচ, যে কোনো একটা ভালো হোটেল, যেগুলোকে কোট আনকোট ভালো বলা যায়, সেখানে রুমের ভাড়াই হয় দিনে 6,500 থেকে 7,000 টাকা, তারপর খাওয়া দাওয়া নিয়ে 10,000 টাকা হতে পারে। এবং ন্যাচারালি সেরকম মানের একটা হোটেলের সঙ্গে যদি আপনি এটিকে তুলনা করেন, সেটা খুব আনফেয়ার কম্প্যারিজন। চলুন লাঞ্চ করতে যাই। এই আপার টুমসুম রোডের একটা যেটা বেনিফিট, যেটা আমার খুব ভালো লাগলো, যেটা অনেক বড় দার্জিলিং এর হোটেলেও হয় না, কি বলিস শুভ্রজিৎ, যে হোটেলের সামনে অবধি গাড়ি চলে এলো। এবং আমরা যেটা ভাবছিলাম রাস্তা শুরু দেখে যে বড় গাড়ি আসে না, অনেক জায়গাতেই আমাদের লাগেজ নিয়ে হাঁটতে হয়। আগের বাড়ি মনে আছে অনেকটা হাঁটতে হয়েছে উড়ানের ওই লাগেজ না নিলেও, যদি পোর্টারও আসে, বাট আমাদের তো হেঁটে হেঁটে আসতে হয়েছে। এখানে না, একদম যেতে নিচ হয়। অব্দি গাড়ি চলে আসছে। এবং আমি আর শুভ্রজিৎ জিজ্ঞেস করছিলাম যে এখানে ইনোভা জাতীয় গাড়িও চলে আসে। মানে আমাদের রাস্তার আয়তনটা দেখে মনে হচ্ছে বাবা এই রাস্তায় বড় গাড়ি চলবে, কিন্তু ওনারা বললেন যে অনায়াসে ঢুকে যায়। আর এই অবধি চলে এলে আর মল রোড কতটা। এবং সব থেকে ভালো যেটা, আসবার পথে আমরা যে ওই রাইট টার্নটা নিলাম আলুবাড়ি রোডের দিকে, ওটা একটা মানে দারুণ আবিষ্কার। আমি এতবার দার্জিলিং এ এসেছি, সত্যি জানি না কোনো যানজট নেই, কোনো যানজট নেই। বিশ্বাস করুন, আমি শুভ্রজিৎকে বলছিলাম ওই ঘুম হয়ে বাতাসিয়া হয়ে দার্জিলিং এ যদি এই দিক দিয়ে আসতে চেতাম, আরো অন্তত আধ ঘন্টা বেশি লাগতো, যেটা কমপ্লিটলি বেঁচে গেল। ওনাদের ডাইনিং এরিয়াটা বেশ কোজি, জানেন। আমার সব থেকে যদি বলেন হোমস্টের কোনো জায়গাটাকে খুব কোজি মনে হয়েছে, এটা হচ্ছে এই এন্ট্রির এরিয়াটা আর এই সিটিং এরিয়াটা। এই ভিতরে ওনাদের কিচেন একটু আপনাদের দেখাই, খুব नीट एंड क्लीन हाइजेनिक एक किचन। दीदी सबको हाई बोल दीजिए। दीदी आपका नाम क्या है? पुष्पा। पुष्पा जी। आपको लेकर तो एक फिल्म भी बन गया, बहुत फेमस फिल्म हो गया पुष्पाराज। हाँ, झुकेगा नहीं। देखिए मेरा सिंपल खाना भी दिखाइए। जी जी जी, हम लोग खाने वाले। आज हाँ, आप लोग क्या इंतजाम किया है दीदी आज? ये कौन सा? चाव, नेपाली में चाव है। चाव है, मशरूम। ओके, ये बंदा गोभी, बंदा आलू गोभी, मिक्स। ये सिंपल दाल, दाल। थोड़ा नेपाली आइटम है। ओके, सबको मैं नेपाली खिलाऊंगी ना, इसलिए जी 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 ये इसका अलग खिलाऊंगी। हाँ। जो आइटम बोलते हैं वही खिलाऊंगी। वो खिलाऊंगी। ऑर्डर नहीं, आज हमें ये सादे खाने का जरूरत भी था, क्योंकि हम लोग इतना जर्नी करके आए हैं। जी, जी। तो ये व्हाइट राइस, दाल, सब्जी, इसी का जरूरत था। थैंक यू, आप दे दीजिए, गर्मा गर्म खा लेते हैं। থ্যাংক ইউ। কি যে তৃপ্তি করে এই নেপালি সামচুয়াস লাঞ্চ করছি, কি বলছিস শুভ্রজিৎ? অসাধারণ। ঘরোয়া রান্নার যে একটা কি মাহাত্ম্য, আমি তাই মজা করে বলছিলাম এটাই যদি কোনো হোটেল রিসর্টে থাকতাম, এখন লোভে পড়ে ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব খেতাম, শরীরটি বিগ্রত। ওদের কোয়ালিটি মানে খাওয়ার মানে টেস্ট খুব ভালো। এই এই যে আলু ফুলকপির তরকারিটা কি অপূর্ব হয়েছে না, মানে লোকে মাংস ফেলে খেয়ে নেবে, এত ভালো। আর আমরা আজকে এই চিকেন মিল যেহেতু বলেছি, ধোঁয়া ওঠা চিকেন এসছে,
এই দাদার সাথে আলোচনা করছিলাম যে এখানে গরম জিনিসগুলোয় হাত দিলে নর্মাল লাগছে, বাড়িতে এমনি এরকম গরম জিনিসে হাত দিলে মনে হয় হাত পুড়ে যাবে, এখানে যে কোনো ধোঁয়া ওঠা জিনিসটাই কিন্তু সুস্বাদু মনে হচ্ছে এখন। খাওয়া দাওয়া শেষে হাঁটতে বেরোলাম। একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আমি যখন হাঁটা শুরু করছি আমার ঘড়িতে বাজে মোটামুটি 4:16-17। আমি একটু ল্যাথ খেয়ে খেয়েই হাঁটবো, মল রোডের দিকে যাব, তাড়াহুড়ো করে হেঁটে দেখাবো না যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই। লক্ষ্য হচ্ছে এটা দেখার, এইখান থেকে মোটামুটি দেখাচ্ছে গাখিল হোটেল, যেটা এখানের স্টার্টিং পয়েন্ট আর কি। গাখিল 400 মিটার মতো, তার আগে পড়বে টম অ্যান্ড জেরি ক্যাফে, আর এটা 3 রাস্তার মুখও পড়ে। শুভ্রজিৎ এখানে এসছে আমার সঙ্গে প্রত্যেকবারের মতো, কোনো শীতের পোশাক, টুপি, গ্লাভস, জ্যাকেট কিচ্ছু আনেনি। এবার ওর কেনাকাটিও করতে যাবে, জোকসাপাট, আমরা এমনি ঘুরতেও যাচ্ছি। হাঁটা লাগাই, দেখি ঠিক কতক্ষণে পৌঁছানো যায়। আমি এই ঢপটা একেবারেই মারবো না যে বেরিয়েই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, 1 হাত দূরে ম্যাল, সেটা নয়। সেটা হলে দামটা 6 গুণ হতো। যেরকম আমি সবসময় বলি যে যেরকম গুড় ঢালবেন সেরকম মিষ্টি পাবেন। যার 8,000 টাকা দিয়ে থাকা সম্ভব তার ক্ষেত্রে এখনও ক্যানোপি বুটিক বেস্ট হোটেল ওই চত্বরের, বা যার পক্ষে সম্ভব নয়, যে দিনে 2,000-2,500 টাকায় চাইছেন, তাকেই 5 মিনিট হাঁটতে হচ্ছে। বাট ওয়ান বেনিফিট অফ আপার টুংসুং রোড ইজ এইখান থেকে যে গোটা রাস্তাটি যাচ্ছে এটা ফ্ল্যাট, চড়াই উতরাই প্রায় নেই বললেই চলে। এবার আমাদের কলকাতা বা বিরাটির মতো কি ফ্ল্যাট রাস্তা, সেটা নয়, সামান্য আছে, কিন্তু খুব চড়াইটাও নয়, সেটা আপনি আমার সামনের রাস্তাটি দেখলেই বুঝতে পারবেন। আমি আর শুভ্রজিৎ এটাই আলোচনা করছি এখন যেতে যেতে, যে এই হোমস্টেটার সব থেকে বড় হাইলাইটই বোধ হয় এনাদের খাওয়া দাওয়া। মানে আমায় যদি এরকম ভালো খাবার কেউ দেয় আমি আর বাড়ি ফিরবো না। মানে একটা আলু ফুলকপির তরকারি, মাশরুমের তরকারি যে এত সুস্বাদু করা যায়, অসাধারণ। আমি এখানে এসেছি, ওনারা প্রমোশনে ডেকেছে বলে বলছি না, বাট ইটস রিয়েলি টেস্টি। আর সাধারণত কি হয়, হোমস্টের খাবারগুলো খেতেই ইচ্ছে করে না, বাট ইট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট দিস টাইম। আমরা মিনিট খানেক হেঁটে ফেললাম, কিন্তু আরও মিনিট 3 যেতে হবে। এই দিকটা যেটা আমার ভালো লাগছে, অসংখ্য দোকান, মানে আপনার সেই জলের বোতলের দোকান থেকে শুরু করে চিপস থেকে ওষুধের দোকান, গ্রসারি আইটেমস, কিছু আর বাকি নেই। এখানে আবার মাছ মাংসের দোকান। এই হচ্ছে সেই 3 রাস্তার মুখ। এইখানে আপনারা যারা আমার অলিভের ভিডিওটা দেখেছেন, ওই একই গ্রুপ ইকো হোটেল অ্যান্ড স্পা বলে একটা খুলেছে। জাকির হোসেন রোড চলে গেল, টুংসুং রোড চলে গেল, আর যেটা বলছিলাম এখান থেকে রাস্তা কিন্তু ফ্ল্যাট, এই নিচে চলে যাচ্ছে হচ্ছে লোয়ার টুংসুং রোড। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, সমান্তরাল রাস্তা, আর সামনে এই নতুন বড় হোটেলটা, আর এই সামনেই হচ্ছে ব্রডওয়ে বুটিক, চিনতে পাচ্ছেন। এরপর থেকে আর নতুন করে দেখানোর কিছু নেই, পুরোটাই চেনা রাস্তা। আর সামান্য দূরে গেলেই হচ্ছে গাখিল, এদিকেই আছে হচ্ছে টম অ্যান্ড জেরি ক্যাফেটেরিয়া। আর আমি সবসময় বলি, যারা একটু বাজেটের মধ্যে মার্কেটিং করতে চান, এই যে মার্কেটটা, এই ঘোড়া রাস্তা বলে রাস্তার পাশের যে মার্কেট, সেখানে খুব রিজনেবল রেটে কিন্তু উইন্টার গার্মেন্টস পাওয়া যায়, মানে বেশ স্টিল ডিল থাকে। কিন্তু কেনাকাটি শুরু হলো কি কিনে, দেখুন শুভ্রজিতের মাথার ফেটটি, ও কিনতে চাইছিল না, ওর নাকি চুল নষ্ট হয়ে যাবে। ঠান্ডাটা ম্যাটার নয়, চুল নষ্ট হলে হবে না। 150 টাকা দিয়ে এটা কেনা শুরু হলো। এখানে প্রচুর উলেন গার্মেন্টসের শপ আছে, এবং এইটি একটি অবশিষ্ট বাজেট মার্কেট প্লেস যেটা থেকে গেছে। এই লা পিনোস পিজারও এখানে দেখছি এখন আউটলেট খুলেছে। জমজমাট দার্জিলিং মল অ্যাজ অলওয়েজ। ভুট্টা বিক্রি হচ্ছে, স্ট্রিট ফুডের অন্যান্য দোকানগুলি তো উঠে গেছে, ঠান্ডায় ভুট্টাটা মন্দ লাগবে না। পৌঁছে গেলাম আমরা। টুপি কেনার জন্য দাঁড়িয়েও 5 মিনিটও নিল না, এখন ঘড়িতে বাজে 4:30 মতো। আমি যদি টানা হেঁটে আসতাম হোটেলের ওখান থেকে, মিনিট 5 নয় দূরত্ব। কি যে ভালো লাগছে, এই পড়ন্ত আলো এখন সূর্যাস্ত হবে হবে করছে, আর আমরা নেহেরু রোড ধরে হাঁটছি, দুর্ধর্ষ লাগছে আশপাশটা।
দার্জিলিংয়ে এসে যারা শীতের পোশাক কেনাকাটি করবেন ভাবছেন, আমি এই দোকানটির কথা সবাইকে বলি। এটা হচ্ছে হিমালয়ান গিয়ার্স আর কি। ওনাদের নিজস্ব জিনিস আছে, মানে ভাবতে পারেন দার্জিলিংয়ের ডেক্যাথলন আর কি, অ্যাট 40% 30% লেস প্রাইসেস। দুর্দান্ত কালেকশন। যারা হাইকিং, ট্রেকিং, ক্লাইম্বিং, মাউন্টেনিয়ারিং করেন, তারা যে জাতীয় জিনিস খোঁজেন প্রপার মেইন টাউন দার্জিলিংয়ে ওনাদের পাবেন। ঠিক দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা। এই নিচে নেহেরু রোড চলছে, এই যে এইচডিএফসি ব্যাংকের এটিএম, তার উল্টো দিকে ফার্স্ট ফ্লোরে চলে আসবেন। জুতো থেকে, ব্যাগ থেকে বিভিন্ন জাতীয় জ্যাকেটস এত ভালোভাবে পাওয়া যায়, মানে আপনি এখানে এসে না দেখলে বিশ্বাস করবেন না। এই জাতীয় থিক জ্যাকেটস মোটামুটি 3500-3600 টাকায়। শুভ্রজিৎ, এগুলো কতই নিলি? 3000 টাকা। এগুলো 3000 টাকা। এই আরেকটা লেভেল নিচে যেগুলো, এগুলো মোটামুটি 2000 টাকায়, মানে কলকাতা ঠান্ডার জন্য যথেষ্ট। তারপর এখানে আরো কিছু ফ্যান্সি জ্যাকেটস আছে 3-3.5 রেঞ্জে। ব্যাগ পাবেন, টুপি পাবেন, গ্লাভস পাবেন, কি নেই। দুর্দান্ত কালেকশন। মানে আমার এই দার্জিলিং এরিয়ায় এসে মানে যে কটা দোকান থেকে কিনে আমি খুব ভালো জিনিস পেয়েছি, তার মধ্যে এটা একটা। আর এই ফ্লিস প্যান্টসগুলো খুব কাজে দেয়, মানে কলকাতার ঠান্ডাতেও পরার মতো। আমি নিজে যেরকম এই ট্রাউজারটা খুব ব্যবহার করি, এই ট্রাউজারটা খুব কাজের। এত ভালো পকেট আছে ট্রেনে ট্রাভেল করার জন্য, দারুণ জিনিস আর কি। আমি দেখিয়ে রাখলাম, আমি এখান থেকে কিনে উপকার পেয়েছি। আপনারাও যদি কেউ শীতের পোশাক কিনবেন ভাবেন, একটু ভালো মানের শীতের পোশাক, দার্জিলিংয়ে এসে হিমালয়ান গিয়ার্সে অবশ্যই একবার ঘুরে যাবেন। সদ্য নতুন বছরকে আমরা স্বাগত জানিয়েছি। এখনও এর আশপাশের যে ক্রিসমাস লাইটস এবং যে একটা ভাইব এই ফেস্টিভ সিজনের, তার রেশ কিন্তু থেকে গেছে দার্জিলিংয়ে। কেভেন্টার্সের এই সার্কেল গমগম করছে। আর এই আমার বাঁদিকে প্ল্যান্টার্স হেরিটেজ, যে হোটেলটির ব্যাপারে আপনাদের ডিটেলসে আমি সমস্ত তথ্য শেয়ার করেছি এই কিছুদিন আগেই। নিউজে আপনারা মাঝে শুনেছেন গ্লেনারিজের যেটা বারের অংশ, সেটাকে কিছুদিনের জন্য বন্ধ করেছিলেন ওনারা। এখন কিন্তু গ্লেনারিজ আবার তার স্বমহিমায় আছে। মানুষের ভিড়ভাট্টা দেখেই একটা আন্দাজ করতে পারছেন। আমি পেস্ট্রি খেতে ঢুকলাম, 1 ঘন্টা পরেও বিলিং হবে কিনা ভগবান জানে। ভিড় দেখুন শুধু, অসম্ভব ভিড়। ঘড়ি বলছে এখন বাইরের তাপমাত্রা 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রি, কি তারও কম হয়। তো ঘড়ি সবসময় যে ঠিক বলে তা নয়। লোকের এনার্জিতে কোনো কমতি নেই। এই চৌরাস্তার ফাউন্টেন আমাদের হোটেলের দিকে রাস্তা, এই বাঁদিকে ঢুকে যাচ্ছে, গিজ গিজ করছে মানুষজন। এই ঘোড়ার অ্যাকচুয়ালি আস্তাবল আছে বলেই কিন্তু আমাদের হোটেলের এই যে রাস্তাটি, এই গাখিলের পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকছে, সেটাকে ঘোড়ার আস্তাবলের রাস্তা বলা হয়। যদিও এটা তার পোশাকি নাম নয়, বাট বাঙালি মানুষ এটাকে ঘোড়ার আস্তাবলের পাশের রাস্তা বলেই চেনে।
আমরা হোটেলের পথে হাঁটা লাগিয়েছি। এই ইকো হোটেল অ্যান্ড স্পায়ের ঠিক উল্টো দিকে এখানে একটা ভ্যালি ভিউ পয়েন্ট আছে, নিচে লোয়ার টুমসুং রোড চলে যাচ্ছে। পুরো মনে হচ্ছে তারায় খচিত এইখানটা, অপূর্ব। এখন ঘড়িতে বাজে সকাল এই 6:50 মতো, মিনিট 20-25 আগে সানরাইজ হয়েছে। আশপাশটা এত অপূর্ব লাগছে, এই দিক থেকে আপনাদের বলেছিলাম না দারুণ সুন্দরভাবে সানরাইজ দেখা যায়। ডান দিকে এই যে উঁচু পিকটা, জাস্ট এই পিকটা হচ্ছে টাইগার হিলস আর কি। এই টাইগার হিলস থেকে ওই জন্যই বলে না সরাসরি সানরাইজ, এবং বাঁদিকে তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকেও আকাশ যথেষ্ট পরিষ্কার। এটা সত্যি যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর কিছু ভিউ নেই, তবে তার আশপাশের যে স্নো ক্যাপড পিকসগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই সকালের এই যে প্রথম আলোটা, দার্জিলিংয়ের গোটা ভ্যালি বা সিটির মধ্যে যে ম্যাজিকটা ক্রিয়েট হয়, এটা দিনের আর অন্য কোনো অংশে পাবেন না। আর এই রকম একটা সুন্দর ব্যালকানি আছে বলে আমাদেরও কিন্তু রুমে বসেই বেশ সুন্দর ভিউ পাচ্ছি আমরা। সকালের চৌরাস্তা এবং ফাউন্টেনের এই অবস্থা। হোটেল থেকে যেহেতু আমাদের অল্প সময় হেঁটে এলেই এই জায়গাটিতে পৌঁছে যাওয়া যায়, কালকে তো শুভ্রজিৎই বোধহয় 2বার আপ ডাউন করে ফেললো, বিরাট একটা কোনো অসুবিধা হচ্ছে না হাঁটাহাঁটি করলে। আর এখন পর্যটক পরিমাণে অনেকই কম, এমন একটা ঝকঝকে পরিষ্কার সকাল হওয়া সত্ত্বেও আশপাশে ভিড় সেরকম চোখে পড়ছে না। আমরা চলেছি হচ্ছে অবজারভেটরি ভিউ পয়েন্টের দিকে, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে এইটুকু বলে রাখা ভালো, এই জানুয়ারি মাস থেকেই কিন্তু ভিজিবিলিটি ডেজ আস্তে আস্তে অনেক কমে আসে। নভেম্বর ডিসেম্বর মাসের ওই গোটা 61 দিনে অন্তত বোধহয় 50-55টা দিনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যা ধীরে ধীরে জানুয়ারি মাসে হয়তো 15 দিনে এসে ঠেকবে। ফেব্রুয়ারি মার্চ থেকে দৃশ্যমানতা খুবই কমে আসে। এই এমন এক রাস্তা, আপনি যতবারই আসুন না কেন আপনার সমানভাবে ভালো লাগবে। আর যেটা দেখে সত্যিই অবাক লাগছে সেটা হচ্ছে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটাই যদি ধরেন, তখন এই গোটা রাস্তাগুলিতে পা ফেলার জায়গা ছিল না। আর ঠিক একটা সপ্তাহ কেটে গেছে, লোকের ছুটি ছাটা শেষ হয়েছে, আর দার্জিলিং ইজ হ্যাভিং আ কমপ্লিট ডেজার্টেড লুক না। হাঁটতে হাঁটতে পরবর্তী ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম, জিমখানা ভিউ পয়েন্ট। ঠান্ডা প্রবল, গ্লাভস পরেই হাঁটতে হচ্ছে। সকালে ভালো ঠান্ডা, এখন ফিলস লাইকটা 2 থেকে 3 ডিগ্রি হবে। এই হোমস্টেটার ভিউ রুম তো দুটো আছে, আমরা পাশেরটিতে আছি। এটা হচ্ছে রুম নাম্বার 401।
এটাই আমার দেখা এই রূপকথা হোমস্টের সেরা রুম বলতে পারি। তার পিছনে কারণ হচ্ছে এই রুমটির সাজসজ্জা। আমাদের ওই রুমটিতে কিছুটা দেয়ালের অংশ থাকলেও এটা গোটাটাই প্যানেলিং করে সাজানো, এবং বলার প্রয়োজন পড়ে না যেহেতু এটা নতুন প্রপার্টি, মোস্ট অফ দ্য পার্টস আর ভেরি ফ্রেশ। এখানে অ্যাকচুয়ালি 4 জন বন্ধু যদি আসেন, ধরুন কলেজ স্টুডেন্টস বা আপনারা একটু টাইট বাজেট নিয়ে যারা ঘুরছেন, একটু অ্যাকোমোডেট করে থেকে যেতে পারেন। মানে 4 জন মানুষ 4,500 টাকায় থাকা খাওয়া হয়ে যাবে আর কি, এতটাই রিজনেবল। ঘরটা একটু ঘুরিয়ে দেখাতে চাই। এরকম সুন্দর একটা বড় ডান দিকে ঢুকে কিং সাইজের বেড আছে, যার লাগোয়া এরকম একটা ভ্যালি ভিউ জানালা। এদিক থেকে তো দেখাচ্ছি বারবার সকালে বারান্দা থেকে যে কতগুলো স্নো ক্যাপড পিকস দেখা যাচ্ছে, নাথুলা, নামচি সব দেখতে পারবেন ঘরে বসেই। এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা ছোট আয়না, আর এইটা হচ্ছে এই রুমটির সঙ্গে লাগোয়া ওয়াশরুম, একই আমাদের রুমটির মতনই, গিজার থেকে ওয়েস্টার্ন টয়লেট সব কিছুই আছে। এই রকম কিছুটা বাইরের ভিউ এই রুমটা থেকে দেখলে বুঝতে পারবেন। দারুণ সুন্দরভাবে ভ্যালির ভিউ এনজয় করতে পারবেন। আমি যদি পর্দাটা একটু হালকা সরাই, অর্ধেক অংশটা তো ঢাকা, গোটাটা সরালে বুঝতে পারবেন কতটা সুন্দর। এই রকম সুন্দর কিন্তু ভিউ অ্যাকচুয়ালি, মানে গোটা একটা প্যানোরামিক ভিউ আছে এই রুমের উইন্ডোগুলো থেকে। আমরা এসছি ব্রেকফাস্ট টেবিলে। সকালবেলা যেহেতু ভিউ পয়েন্ট দেখতে বেরিয়ে গেছিলাম, সকালের চা কফিটা খাওয়ারও সুযোগ হয়নি। এখন এখানে চা কফি নিয়ে বসেছি। কালকে আমাদের ক্লান্ত থাকবার দরুন আর রাত্রিবেলা দেখানো হয়নি। এনাদের যারা ফুড প্লাস স্টে প্যাকেজ নিচ্ছেন, ডিনারে এনারা রাত্রিবেলা রুটি বা ভাতের সঙ্গে চিকেন দেয় যারা ননভেজ খান। আর এর বাদে থাকে আপনি ডাল, সবজি, পাঁপড় টাপড় এই জাতীয় জিনিস পাবেন আর কি। আমরা কাল ওই রুটি চিকেনই খেয়েছি মূলত, আর এত ক্লান্ত ছিলাম আর রাত্রিবেলা শ্যুট করে দেখাবার সুযোগ হয়নি। ব্রেকফাস্টে ওনারা ওই পুরি সবজি রাখেন ইউজুয়ালি, ঘুগনি আজকে আমরা পাবো দিদির থেকে শুনছিলাম। তো সেই খাওয়া দাওয়া খেয়ে আমরা রওনা হব এবার ডুয়ার্সের দিকে। আগামী 2 দিন কাটবে আমাদের ডুয়ার্সে। রূপকথা হোমস্টেকে মনে থেকে যাবে, কারণ বহুদিন পরে দার্জিলিংয়ে এসে হোটেল ছেড়ে হোমস্টেতে থাকলাম। মেন টাউন দার্জিলিংয়ে হোমস্টেতে থাকার সুযোগই হয়নি আমার আজ অব্দি। যখনই থেকেছি কোনো না কোনো হোটেলে থেকেছি। যে কোনো প্রথম জিনিসের একটা মনে ছাপ থেকে যায়, তো এক্ষেত্রেও সেরকমই। দার্জিলিং আছে দার্জিলিংয়েই। সারা বছরের যে কোনো সময়ে যখন আপনারা দার্জিলিং যাবেন, দার্জিলিং আপনাদের মুগ্ধ করার ক্ষমতা রাখে। আমরাও এবার দারুণ এনজয় করলাম একটি দিন দার্জিলিংয়ে কাটিয়ে। আপনাদের আজকের এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করলাম। আসছি ডুয়ার্সের পর্ব নিয়ে খুব শীঘ্রই আমার এই চ্যানেলে।